মাসের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু। ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, জানালেন মোস্তফা জামাল হায়দার। নির্বাচন ঠেকানোর অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ৫ই আগস্ট হবিগঞ্জে বাছাই করে পুলিশ হত্যা করা হয়, বিবিসির প্রতিবেদন। বাংলাদেশ থেকে আর শিক্ষার্থী নেবে না লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। পাল্টা শুল্কের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার কথা জানিয়েছে এডিবি। বিগত সরকারের সময় দেশের ব্যাংকের ৮০% অর্থ পাচার হয়েছে, দাবি অর্থ উপদেষ্টার। শত শত মুসলমানকে অবৈধভাবে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে ভারত, অভিযোগ HRW। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কোনো বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে বাংলাদেশ নিতে প্রস্তুত। বিদেশ থেকে লোক ভাড়া করে দেশ চালানো যায় না, বলছেন মির্জা ফখরুল। কর্ণফুলী টানেলে দৈনিক লোকসান ২৭.৫ লাখ টাকা। কুড়িগ্রামের রাস্তায় নৌকা ছুড়িয়ে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার ২। জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে, বলছে যুক্তরাষ্ট্র। গোপালগঞ্জের ঘটনায় ঢালাও মামলা ও গ্রেফতার করা হচ্ছে ১০ নাগরিকের বিবৃতি। এবারে বিস্তারিত সংবাদ। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। শুক্রবার ২৫ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১ জন রোগী। শুক্রবার ২৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪.৮% পুরুষ এবং ৪৫.২% নারী। বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৯,১২০ জন। ৪ থেকে ৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। জাতীয় পার্টির এই নেতা বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানান ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নের সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। দেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে ৫ই আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্রলুট ও অগ্নিসংযোগ করে এবং অর্ধ শতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত ৮ জন গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভিতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ৬ই আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তারা সব পুলিশকে চাইছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী দেয়নি। এক পর্যায়ে তারা বলছিল যে সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়ব না, আপনারা একজনকেও নিয়ে যেতে পারবেন না। ওই দিন থানায় অবরুদ্ধ অর্ধ শতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী। এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এর ফলে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন বাধার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি অগ্রণী ঘোষণা করেছে যে বাংলাদেশ থেকে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করবে না। যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট বিসিএ থ্রেশহোল্ডে প্রত্যাশিত পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া তাদের এই সিদ্ধান্তের প্রধান কারণ। তিনি উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভিসা প্রত্যাখ্যানের ৬০ থেকে ৬৫% বাংলাদেশ থেকে এসেছে, যা ইউকে ভিসা ও ইমিগ্রেশন ইউকেভিআই ব্রিফিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এশীয় উন্নয়ন ব্যাংক সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সম্প্রতি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে বলা হয়েছে, রফতানি ও শিল্প খাতের ধীরগতির পাশাপাশি নতুন শুল্কের প্রভাব বিবেচনায় প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। যদিও এবার নির্দিষ্ট প্রবৃদ্ধি হার উল্লেখ করা হয়নি। এপ্রিল সংস্করণে ৫.১% প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল। যুক্তরাষ্ট্র এবছর এপ্রিল মাসে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে কমিয়ে ৩৫% করা হয় এবং ১ আগস্ট থেকে তা কার্যকর হচ্ছে। এতে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি প্রসঙ্গে এডিবি জানিয়েছে, বিদায়ী অর্থবছরে কিছুটা স্থিতিশীলতা এসেছে বৈশ্বিক পণ্যমূল্যের অবস্থা ও কঠোর আর্থিক নীতির কারণে। পূর্বাভাস অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮% নেমে আসতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী জুন ২০২৫-এ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৪৮%, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। গত সরকারের শাসনামলে ব্যাংকিং খাতের মতো এত বড় লুটপাট পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকের ৮০% অর্থ বাইরে চলে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয় তখন দেখা গেছে এরকম অবস্থা বিশ্বে কোথাও নেই। উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। আইএমএফ বলেছে বাংলাদেশের ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য $৩৫ বিলিয়ন লাগবে। তিনি আরও বলেন, সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, তাদের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে শয়ে শয়ে বাংলাভাষী মুসলমানকে এই অভিযোগ করে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ৭ তারিখ থেকে জুনের ১৫ তারিখ পর্যন্ত ভারত ১৫০০-এরও বেশি মুসলমান নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। এই সংখ্যার মধ্যে আছেন মিয়ানমার থেকে আসা প্রায় ১০০ জন রোহিঙ্গা শরণার্থীও। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য যে দেয়নি, সে কথাও লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংখ্যা তারা পেয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবির দেওয়া তথ্য থেকে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইরিন পিয়ারসন বলছেন, ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেচ্ছভাবে বিতাড়িত করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে। সীমান্তে পুশব্যাক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অবৈধভাবে ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলে বাংলাদেশ গ্রহণে প্রস্তুত, তবে পুশব্যাকের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। শনিবার ২৬ জুলাই নারায়ণগঞ্জের র্যাব ১১ এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং অবৈধ কোনো নির্দেশনা না মানার পরামর্শ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, যথাযথ তদন্ত করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের পুশব্যাক সংক্রান্ত প্রতিবেদন নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ২৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই ২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে
প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কি। জাতি একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্য খাত সহ সকল কিছু নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, তারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার বা গঠন ধ্বংস করেছে। বিএনপির এই নেতা আরও বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে? চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গ পথ কর্ণফুলী টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 1,06,94,366টি গাড়ি কম চলাচল করেছে। এতে প্রতিদিন টানেল থেকে গড়ে আয় হয়েছে 10,74,000 টাকা। তবে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় হয় 37,46,000 টাকা। দৈনিক ঘাটতি প্রায় 27,46,000 টাকা। টানেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, 2023 সালের 29 অক্টোবর থেকে চলতি বছরের 19 জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে 24,28,315টি গাড়ি। 21 মাসে লক্ষ্যমাত্রার মাত্র 18.5% গাড়ি চলেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধারে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দেন আওয়ামী লীগের 2 কর্মী। সাথে নিজেদের ছবি ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকাসহ ময়নাল হক নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেটছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকায়। পরে বারেকও গ্রেপ্তার হন। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক। তারা দুজনেই আওয়ামী লীগের কর্মী। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক কমিশন USCIRF। এ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, 2024 সালের জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বে দেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা ও অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে সরকার একাধিক সংশোধনী, সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এর মধ্যে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও বাংলাদেশ এখনও দণ্ডবিধির 195 ধারার আওতায় ধর্ম অবমাননার আইন বজায় রেখেছে। পাশাপাশি 2023 সালের সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এমন কন্টেন্টকে আধেয় অপরাধ হিসেবে গণ্য করে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এসব অপরাধে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে হামলা সংঘর্ষের তদন্তে পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি না রাখার দাবি জানিয়েছেন দেশের 10 নাগরিক। শনিবার এক বিবৃতিতে তারা বলেন, সেদিনের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফলে সেনাবাহিনী, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতি তদন্তের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। বিবৃতিতে ঢালাও মামলা ও গ্রেপ্তারের সমালোচনা করে তারা বলছেন, এসব ঘটনা দেশকে পুরনো বন্দোবস্তের দিকে ফেরত নিয়ে যাচ্ছে। নাগরিকদের পক্ষ থেকে বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা। এতে স্বাক্ষর করেন আলোকচিত্রী শহীদুল আলম, সাংবাদিক তাসনিম খলিল, শিল্পী বিথি ঘোষ, লেখক ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, রুশাদ ফরিদি, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন এবং অধিকার কর্মী নাফিউল আলম সুপ্ত। বাঙালিয়ানার প্রদর্শন সংবাদ শেষ হলো। ধন্যবাদ।